জানালার পর্দা সরে গিয়ে সকালে মিষ্টি রোদ এসে লাগছে চোখে মুখে। ঘুমে নিভু নিভু চোখ মেলে রুমের চারদিক দেখতে লাগলো তানহা। আকাশি সাদা কম্বিনেশনের দেয়ালটায় উজ্জ্বল রোদের আভা পড়ে ঝিলমিল করছে। অপূর্ব সুন্দর রুমটি তানহার বেশ পছন্দ হয়েছে। নিজের দিকে তাকিয়ে তানহা দেখল রুমের মালিক মহা আয়েসে ঘুমাচ্ছে, তাও তাকে আষ্টে পিষ্টে কোলবালিশের মতো জড়িয়ে ধরে। এই দৃশ্য দেখে চোখ থেকে সব ঘুম উড়ে গেল তানহার। শ্বাস যেন আটকে গেল তার। ভাবল ঘুমের ঘরে চেপে ধরেছে হয়তো, তাই আস্তে করে তনয়ের হাত সরাচ্ছিল। কিন্তু যেই না হাত ছড়িয়েছে আর তনয় সেই হাত ধরে আবার তাকে জাপটে ধরল। তানহা তখন বোকার মতো চেয়ে আছে, কি করবে না করবে বুঝতে পারছে না, কেননা তনয় উঠলে খুব লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হবে। তানহা তনয়ের দিকে চেয়ে দেখল ঘুমের মাঝে হালকা মুচকি মুচকি হাসছে সে, যেন খুব সুন্দর কোনো স্বপ্ন দেখছে। ইস, কতটা ইনোসেন্ট ভাব এখন এই মুখে। কেউ এখন দেখলে বলতেই পারবে না যে জেগে থাকলে কিসব কুবুদ্ধিই না চলে এই ছেলের মাথায়। তানহার তাকিয়ে থাকার মাঝে হঠাৎ করে তনয়ের চোখ খোলে, আর চোখ খুলতেই তানহার চোখে চোখ পড়ে যায়। কয়েক মুহূর্ত পলকহীনভাবে চেয়ে থাকে, যেন সে বোঝার চেষ্টা করছে যে এখানে কি হচ্ছে। তনয়ের এরকম চাহনি দেখে তার চোখের দিকে তাকিয়ে থাকতে পারেনি তানহা। একরাশ লজ্জা এসে ভর করল তার চোখে মুখে। কি হচ্ছে বুঝতে পেরে ঝট করে হাত সরিয়ে নেয় তানহার উপর থেকে। তারপর হুট করে উঠে বসে তনয়। মাথা নিচু করে আছে সে। তানহা উঠে বসে এবং তনয়ের দিকে তাকিয়ে থাকে। আস্তে করে তানহার দিকে তাকিয়ে তনয় বলে, আই এম সরি, আসলে ঘুমের ঘোরে কখন জড়িয়ে ধরেছে নিজেও জানি না। ঠিক আছে, বুঝতে পেরেছি আমি সেটা। বিশ্বাস করো, আমি ইচ্ছা করে ধরিনি। আচ্ছা, মেনে নিলাম তো আমি। তনয় তা উসখুস করছে দেখে তানহা বলল, কি ব্যাপার বলুন তো, কি ভাবছেন আপনি এত? তুমি হয়তো ভাবছো যে আমি কালকে বন্ধুত্ব করে আজকে তোমার থেকে সুযোগ নিচ্ছি, তাই না? আমি সত্যি এরকম করতে চাইনি। তানহার দিকে তাকিয়ে, আরে না, আমি এরকম কিচ্ছু মনে করিনি। আপনি ভুল ভাবছেন। সত্যি? হ্যাঁ বাবা, হ্যাঁ। থ্যাংক ইউ ভুল না বোঝার জন্য। খুশি হয়ে জড়িয়ে ধরে পিঠে আলতো করে হাত রেখে, ইটস ওকে। সরি। তানহাকে ছেড়ে মাথা চুলকাতে চুলকাতে তানহা এবার হেসে ফেলল তনয়ের আচরণ দেখে। তা দেখে তনয় হাসিতে যোগ দিল। ফ্রেশ হয়ে দুজন একসাথে নিচে নেমে আসলো। ইকবাল সাহেব সোফায় বসে আছেন। তনয় তার সাথে বসলেন। এখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো মা? না আঙ্কেল, কোনো সমস্যা হচ্ছে না। তনয়, তোমার বউকে এই বাড়ির নিয়ম বলনি তুমি? কোন নিয়ম বাবা? এই বাসায় আমি কারো আঙ্কেল না, আমাকে বাবা বলে রাখতে হবে। তানহার দিকে তাকিয়ে হেসে তানহাও হেসে জবাব দেয়, ঠিক আছে বাবা। এরপর সে রান্নাঘরে যায় এবং দেখে তার শাশুড়ি মা রান্না করছে। এসে গেছো মা তুমি? জি মা। আপনি এখন বসেন, আপনার কাজ করতে হবে না। নতুন বউ প্রথম দিন থেকে কাজ করা শুরু করবে, এটা কিভাবে হয়? অগাত্যা তানহা সব রান্না করতে চাইলেও শাশুড়ির জোরাজুরিতে বেশি কিছু করতে পারল না। খাওয়া দাওয়া শেষে তনয় অফিসে যেতে চাইলে ইকবাল সাহেব বললেন, আজ তোমার কোথাও যেতে হবে না, একটু পরে বৌমাকে নিয়ে তার বাসায় যাবে তুমি। কিন্তু বাবা, আমার নতুন প্রজেক্ট। বললাম তো, তোমার এত চিন্তা করতে হবে না। আজ তোমার ম্যানেজারকে বলে দিও, সে ঠিক করবে সব। তনয় মাথা নেড়ে সায় জানালো। তানহা নীল রঙের জর্জের শাড়ি পরেছে, সাথে কালো ব্লাউজ, চোখে কারো কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। খুব মিষ্টি লাগছে তাকে দেখতে। আর তনয় আকাশি রঙের সুরতির পাঞ্জাবির সাথে সাদা পায়জামা, সাথে তার সেই ভুবন ভুলানো হাসি, দুজনকে একসাথে অনেক মানিয়েছে, ঠিক যেন মেড ফর ইচ আদার। তনয়ের মা দেখে বলল, মাশা আল্লাহ, কারো নজর না লাগুক আমার ছেলে আর ছেলের বইয়ের ওপর। মায়ের থেকে বিদায় নিয়ে তানহার বাড়ির উদ্দেশ্যে তারা রওনা হয়। দুপুরে তানহাদের বাসায় পৌঁছায় তারা। নতুন জামাইয়ের বেশ খাতির যত্ন হয় তানহার বাসায়। আজ তানহার কিছু কাজিন এসেছে, তারা তনয়ের সাথে চিপকে থেকে গল্প করছে। তানহা শুধু তীক্ষ্ণ চোখে চেয়ে থেকে দেখছে। তনয় সেই চাহনি খেয়াল করে তানহার কাছে উঠে আসে। কি ব্যাপার, তুমি আবার ঝালমরিচ মুটে কেন বলো তো? মানে, আমাকে কোন দিক থেকে ঝালমরিচ মনে হয় আপনার কাছে? এই যে লাল হওয়া নাকের ডগা, নাকি হাত দিয়ে? তীক্ষ্ণ চোখের চাহনি তো বলে দিচ্ছে ম্যাডাম এখন ঝালমরিচ মুড়ে আছেন। দূর, তনয়ের থেকে সরে গিয়ে, তো আমি কি জানতে পারি আপনার এই রাগ করার কারণ? এই আপনি এগিয়ে আসছেন কেন আমার দিকে? হায় কপাল, বিয়ের পরদিনই বউ বলে এগিয়ে আসছেন কেন? ভবিষ্যতে কি বলবে কে জানি। তানহা কিছু বলবে তার আগে তার মা খাওয়ার জন্য রাখে, তাই সেখানে চলে যায় তারা। খাওয়া দাওয়া শেষে গল্প গুজব করে সবার থেকে বিদায় নিয়ে ওরা বিকেলে বের হয় একটু ঘুরে বেড়ানোর জন্য। আজকের বিকেলটা
অন্যরকম সুন্দর। শরতের আকাশ, নীল নীল মেঘ উঠছে আকাশে। তানহা আর তনয় হাঁটছে। অবশ্য তানহাই মানা করেছিল গাড়ি না নিয়ে আসতে। পাশাপাশি হাঁটলেও হাত ধরার সুযোগ মেলেনি এখনও। মাঝে কিছু দূরত্ব রেখে দুপাশে হাঁটছে দুইজন খোলা আকাশের নিচে। তানহা আকাশ দেখতে দেখতে আপন মনে হাঁটছে। সে খেয়াল করলে দেখতে পেত তনয় এক দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। তানহা সেই দিকে তাকাতেই তনয়ের চোখ সরিয়ে নিল। কিছু বলবেন? আচ্ছা, তুমি এইভাবে আকাশের দিকে তাকিয়ে হাঁটছিলে কেন? আজ আকাশটা কত সুন্দর দেখুন। বেশি সুন্দর জিনিসের দিকে শুধু তাকিয়ে থাকতে মন চায়। আমারও। তানহার দিকে চেয়ে। মানে? তনার দিকে তাকিয়ে। কিছু না, চলো এক জায়গায় নিয়ে যাই তোমাকে। তনয় তানহাকে নিয়ে এক নদীর পাড়ে আসে। এখানে কিছু নৌকা সারি বেঁধেছিল নদীর পাড়ে। তনয় বলল, নৌকায় উঠবে নাকি ভয় পাও? হায়, আমি আর ভয়? শুধু ভূত বিদ্যুৎ আর... ও আচ্ছা, মানে তুমি কিছুই ভয় পাও না, আবার সব কিছুই ভয় পাও। হো হো করে উচ্চস্বরে হেসে। দেখুন, একদম ভালো হচ্ছে না কিন্তু বলে দিচ্ছি। আমি মোটেও সব কিছুকে ভয় পাই না। আচ্ছা আচ্ছা, বুঝেছি। তুমি তো এখনও বাচ্চাই আছো, বাচ্চারা ভয় পেতেই পারে, ব্যাপার না। আপনি কিন্তু এখন বেশি বেশি করছেন। ভার্সিটিতে উঠেছি আমি এখন, মোটেও বাচ্চা না, বুঝেছেন? ওহ তাই নাকি? আমি তো ভেবেছিলাম তুমি এখনও এসএসসি দাওনি। আমার কিন্তু ভাল লাগছে না আর। কাঁদো কাঁদো মুখ করে সত্যি কেঁদে দিল আল্লাহ। একে নিয়ে আমি কি করব? কিচ্ছু করতে হবে না আপনার, আমি বাসা চলে যাচ্ছি বলে তানহা যেতে নিলে তনয় ওর হাত ধরে ফেলে। আচ্ছা বাবা, সরি, এখন চলো নৌকায় উঠি। এসেছি যখন নৌকায় না উঠে যাব না বলে তানহার হাত ধরে টেনে নিয়ে গেল। পরন্ত বিকেল, আকাশে পাখি উড়ছে, তাদের কিচিরমিচির আওয়াজে মুখরিত পরিবেশ। শরতের মৃদু হাওয়া যেন প্রতিটি হৃদয়ে ভালোবাসার সৃষ্টি করছে। তনয় বসে আছে নৌকায়, আর এক হাত দিয়ে ধরে আছে তার বউকে, যে এখন নৌকা থেকে নদীর পানিতে হাত ডুবাতে ব্যস্ত। তানহা ভয়ও পাচ্ছে কিন্তু হাতও ডুবাচ্ছে। অদ্ভুত এক ভরসার বন্ধন গড়ে উঠেছে তার তনয়ের সাথে। হিসাব করলে তাদের পরিচয় হয়েছে মাত্র 3 দিন, কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের জীবনে অল্প সময়ে কিছু মানুষের উপর চোখ বুজে আস্থা করা যায়। তানহার জীবনে তনয় সেই রকম একজন। পানি নিয়ে খেলতে খেলতে তানহা শুনতে পেল তনয় গুনগুন করে গান গাচ্ছে। এই যে শুনছেন? হ্যাঁ বলো। একটু জোরে গাইলে কি এমন হবে? আরে, তুমি শুনতে পেয়েছো? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি গানটা। আপনি একটু জোরে গান প্লিজ। এই হাসি দিয়ে অনুরোধ করলে ফেলতে পারি কি বলো? আমি গান গাইতে লাগলাম। গানের কথাগুলো যেন অনেক কিছুই বলতে চায়, কিন্তু সেটা কি তানহার জানা নেই? কেননা সে জানে যার ভালোবাসা সে আশা করছে তার ভালোবাসা হয়তো অন্য কারোর জন্য। তবুও মন তো মানতে চায় না। পুরোটা গান তনয় তানহার দিকে তাকিয়ে গিয়েছে। এখনও দুজন তাকিয়ে আছে, যেন একজন চোখের মাধ্যমে কিছু বোঝাতে চাচ্ছে আর অন্যজন তার চোখের ভাষা পড়ার চেষ্টা করছে। মাঝির কণ্ঠে চোখ সরায় দুজন দুজনের থেকে। অনেক সুন্দর গান গাইলেন তো আপনি বাপজান। ধন্যবাদ চাচা। তা মাইয়াটা আপনার কে লাগে? গার্লফ্রেন্ড? না চাচা, সেই সুযোগ তো আর পাইলাম না, বিয়ে হয়ে গেল একেবারে। তানহার দিকে তাকিয়ে। তাহলে তো ভালোই, বউ নিয়ে ঘুরতে আইসেন। নতুন বিয়ে হয়েছে আপনাদের? বিয়ের বয়স তো অনেক দিন, কিন্তু সংসার নতুন চাচা। তা কেমন কথা বাপজান? সে এক লম্বা কাহিনী, অন্য একদিন শুনবনি। আজ যাই চাচা, সন্ধ্যা হয়ে আসছে। তানহার হাত ধরে নৌকা থেকে নামিয়ে দিয়ে তাকে একটু অপেক্ষা করতে বলে মাঝির ভাড়া দিতে গেল তনয়। খুব ভালোবাসেন আপনি মাইয়ারে, তাই না বাপজান? মাঝির কথা চমকে উঠল তনয়। তেমন কিছু না চাচা, বুঝি আমি বাপজান। আপনাদের বয়সের অনেকেই আসে বউ গার্লফ্রেন্ড সাথে। আপনার গান গাওয়ার সময় আমি বুঝতে পাইছি গানটা মাইয়াটার জন্যে গাইছিলেন আপনি। পুরোটার সময় তার দিকে চাইয়াছিলেন একগাল হেসে। আসি তাহলে আজকে চাচা, দোয়া করবেন। আল্লাহ আপনাকেও একসাথে রাখুক সারা জীবন, দোয়া করি। তনয় একটি দীর্ঘশ্বাস ছেড়ে হাঁটা শুরু করলো। তানহা দাঁড়িয়ে আছে আর পাশে হাওয়াই মিঠাওয়ালাকে দেখেছে। ওর খুব ইচ্ছে হচ্ছিল, কিন্তু ওর কাছে এখন টাকা নেই। তনয়ের ওপর হালকা রাগ হচ্ছে এখন তার। তনয় এসে দেখে তানহা গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে। কি হয়েছে তোমার? এতক্ষণ লাগে ভাড়া দিতে? আরে চাচার সাথে কথা বলছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। হ্যাঁ বুঝি ওগুলো। কি বোঝো? কিছু না। তো কি কথা বলছিলেন? চাচা বলল আমি খুব হ্যান্ডসাম আর বউ পেয়েছি পেতনির মতো। কি? আমি জানি উনি এটা বলেনি, আপনার সাথে কথা নেই, যান। হয়েছে, এখন বলো তো। টানা হাতি ইশারা করলো হাওয়াই মিঠাইয়ের দিকে। তনয় বলল, এইটার জন্য রাগ করেছো তুমি? লাইক সিরিয়াসলি? অতপর তনয় যে বেশ কয়েকটা হাওয়াই মিঠাই নিয়ে আসে। তানহা খুশিতে লাফাতে থাকে আর তনয় ওকে টেনে বাসা নিয়ে আসে।
বাসায় আসতে মা বলে, কিরে তনয়, এতগুলো হাওয়াই মিঠাই কার জন্য? আর বলো না মা, তোমার বৌমা এখনও বাচ্চাই আছে। যে বয়সে নিজের মা হওয়ার কথা সেই বয়সেও বাচ্চাদের মতো খাবার খেয়ে লাফালাফি করে। তনয় তো কথা বলে চলে গেল ভেতরে। এদিকে তানহার লজ্জায় অবস্থা খারাপ। মন চাইছে মাটি খুঁড়ে তার মধ্যে মিশে যেতে। মায়ের সামনে কী সব বলে গেল এই ছেলে, লজ্জা সরম একটু নাই বলতে গেলে। তানহার লজ্জা পাওয়া দেখে মা হেসে বলে, লজ্জা পাস না মা, তনয় এরকমই। ও তোকে বেশি বিরক্ত করেনি তো? না মা, উনি ভালোই ঘুরিয়েছেন আমায় আজকে। তাও ভালো। দেখ মা, আমার ছেলেটার মন অনেক ভালো, কিন্তু রাগ আর জিদ প্রচণ্ড ওর। ও রেগে গেলে একটু সামলে নিস। কি বলছেন মা? আমি তো ভেবেছিলাম ওনার রাগ নেই তেমন। না রে মা, ওর প্রচুর রাগ। তবে তনয় সহজে রাগে না, কিন্তু যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় হয় বা ওর জিনিস এদিক ওদিক হয় তাহলে ক্ষেপে বোম হয়ে যায় আমার ছেলে। রাতে খাওয়ার পর তানহা রুমে যেয়ে দেখে তনয় বই পড়ছে, আর সে তানহাকে দেখে বলে, তুমি ঘুমিয়ে পড়ো, কাল তো পড়তে পারিনি বইটা, আজ পড়তে হবে। সকালে উঠে অফিস যেতে হবে আবার। তানহা মাথা নেড়ে পাশে শুয়ে পড়ল আর ভাবতে লাগলো, তনয় যদি কখনো ওর উপর রাগ করে ও রাগ ভাঙাবে কি করে। এসব ভাবতে ভাবতে একসময় ঘুমের রাজ্যে হারিয়ে যায় সে। পরের দিন সকালে তনের ঘুম ভাঙলো মুখের পানির ঝাপটা লেগে। তড়িঘড়ি করে চোখ মেলতে দেখলো তানহা বেডের পাশে দাঁড়িয়ে হাসছে, আর ওর ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। গোসলের পর মানুষকে স্নিগ্ধ লাগে, তনে জানতো, কিন্তু আজ তানহাকে স্নিগ্ধ মুখের সাথে লেপ্টে থাকা ভেজা এলোমেলো লম্বা চুল, হালকা গোলাপি রঙের শাড়িতে এইভাবে দেখে মনের ভেতর বেশ কিছু একটা হচ্ছে তনয়ের, কিন্তু সেটা কি সে বুঝতে পারছে না। তনয়কে এইভাবে চেয়ে থাকতে দেখে তানহার গাল দুটো আপনা আপনি লজ্জায় লাল হয়ে ওঠে, আর সেটা দেখে তনয়ের ঠোঁটের কোণে নিজে অজান্তেই সূক্ষ্ম হাসির রেখা ফুটে ওঠে। কি হলো, অফিসে যাবে না? হ্যাঁ যাব তো। তো উঠুন, দেরি হয়ে যাবে আবার আপনার। তনয় মাথা নেড়ে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। তারপর শাওয়ার নিয়ে স্যুট করে রেডি হয়ে নাস্তা করে তার অফিসে চলে যায়। তানহা রান্নাঘরে ছিল। কলিং বেলের শব্দে এসে দেখে ড্রয়িং রুমে তার শাশুড়ির সাথে এক মহিলা আর এক ছেলে বসে আছে। তানহাকে দেখে তার শাশুড়ি বলে, আপা, এটা হলো আমার তনয়ের বউ। বৌমা, ইনি হলো তোমার ফুপি শাশুড়ি আর তার ছেলে আশিক। তানহা সালাম দিল মহিলাটিকে। ওয়ালাইকুম আসসালাম। তুমি তো বেশ সুন্দর দেখতে। তনয় তো দেখি কপাল ভালো, চাঁদের মতো সুন্দর বউ পেয়েছে। তানহা পাশে তাকিয়ে দেখে আশিক নামের ছেলেটি তাকিয়ে আছে তার দিকে। হাই ভাবি, আমি আশিক। হাই ভাইয়া, আমি তানহা। ইচ্ছে না থাকা সত্ত্বেও কথা বলতে হচ্ছে তানহার। ছেলেটি কেমন যেন গায়ে পড়া স্বভাবের। সে একটু পরপর হেসে যাচ্ছে, আর তানহার খুব বিরক্ত লাগছে ওর সাথে কথা বলতে। তনা অফিস থেকে আসার পথে তানহার জন্য এক বক্স চকলেট কিনে বাসায় ফিরছিল। বাসায় এসে দেখে তানহা সোফায় বসে হেসে হেসে গল্প করছে এক ছেলের সাথে। সেটা দেখে যেন রক্ত চরচর করে মাথায় উঠে যায় তনয়ের। ছেলেটি আশিক, সেটা দেখে ওর মেজাজ সাত আসমানে পৌঁছে যায়। তনয় রুমে যেয়ে জানালা দিয়ে চকলেটের বক্স সজোরে ছুঁড়ে ফেলে দেয় বাইরে। এরপর তানহাকে জোরে জোরে ডাকতে থাকে। তানহা রুমে এসে বলে, আরে আপনি কখন এলেন, আমাকে বলেননি কেন? ওহ, এখন আমি বাসায় এসেছি কিনা সেটাও জানতে পারো না তুমি? এভাবে বলছেন কেন? আমি আজকে আপনাকে ঢুকতে দেখিনি, ওই জন্য জানতাম না। হ্যাঁ, এখন তোমার মনোযোগ তো অন্যদিকে থাকে, ওই জন্য আর আমাকে চোখে পড়ে না তোমার আর। তনয়ের চিল্লানিতে ভয় কেঁপে ওঠে তানহা। আপনি এভাবে চিল্লাচ্ছেন কেন? কি করেছি আমি? তনয় তানহাকে দেয়ালের সাথে চেপে ধরে আর বলে, কি করেছো তুমি জানো না? আমি সত্যি বুঝতে পারছি না আমি কি করেছি। ফাইন, বুঝতে হবে না তোমার। তনয়ের এই রূপ দেখে তানহা ভয়ে ভয়ে রুম থেকে বের হতে ধরল, কিন্তু দরজার কাছে পৌঁছাতে তনয় দৌড়ে গিয়ে তার হাত টেনে নিয়ে আসলো। কার অনুমতি নিয়ে রুম থেকে বের হচ্ছিলে তুমি? আমি বের হতে বলেছিলাম? না, বলেননি। তাহলে যাচ্ছিলে কেন বলো? দু বাহু চেপে ধরে। তানহা এবার ভয় কেঁদে দিল। তার চোখের পানি দেখে তনয় একটু নরম হয়ে গেল। রুমে কি হাল হয়েছে দেখেছো তুমি? তানহা এইবার রুমের দিকে তাকায়। রুম দেখে সে হা হয়ে গেল। সাজানো গোছানো রুম পুরো এলোমেলো হয়ে আছে। মনে হচ্ছে ছোটোখাটো কোনো টর্নেডো এসেছিল তার রুমের মধ্যে। এ কি, রুমের এই অবস্থা কেমন করে হলো? আমি তো গুছিয়ে রেখে গেছিলাম। তো তুমি কি বলতে চাচ্ছ রুমের এই অবস্থা আমি করেছি? যদিও তানহার মনে হলো যে রুমের এই অবস্থা তনয় করেছে, কিন্তু তার রাগ দেখে কিছু বলতে পারল না সে ভয়ে। কে জানে, বেশি রেগে যদি জানালা দিয়ে ফেলে দেয় ওকে। এখন হা করে কি ভাবছো? আমি বাইরে যাচ্ছি, তুমি রুম সাফ করো। আর হ্যাঁ, আমি এসে যেন রুমে পাই তোমাকে। কিন্তু আমার রান্নাঘরে কাজ। এটা বলতে তানহার এক বাহু চেপে ধরে তনয় বলে,
আমার বাসার সার্ভেন্ট আছে, আর ফিরে এসে তোমাকে রুমে না পেলে আজ রাত বাথরুমে লক করে রাখবো তোমাকে, বলে তানহাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে তনয় হনহন করে বেরিয়ে গেল রুম থেকে। ধাক্কা লাগার ফলে পাশের টেবিলের সাথে হাতে বাড়ি খায় তানহা, কিন্তু সেদিকে তার খেয়ালই নেই এখন। সে ব্যস্ত অন্য চিন্তায়। তানহা পুরো অবাক হয়ে ভাবছে, হুট করে কি হলো তনয়ের? সেই বা কি করেছে যে এত রাগ দেখাচ্ছে এর উপর? তনয় রুম থেকে বের হয়ে বাসার সামনে গার্ডেনে গেল। ওখানে বেঞ্চে বসে তাতে হাত দিয়ে 2-3টা বাড়ি দিয়ে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে সে। অল্পতেই না রাগা মানুষদের এটাই এক সমস্যা, একবার রেগে গেলে তা সহজে রাগ কন্ট্রোল করতে পারে না। তনয়েরও হয়েছে ঠিক তেমন। রাগ কমে আসতেই তনয় ভাবতে লাগলো, সে কেন তানহাকে আশিকের সাথে দেখে এত রাগ করলো? তানহার সাথেই বা ওই রকম ব্যবহার করলো কেন সে? বেচারি নিশ্চয়ই অনেক ভয় পেয়েছে, কারণ সে আগে কখনো তনয়ের রাগ দেখেনি। অবশ্য ভয় পেয়ে যদি আশিকের থেকে দূরে থাকে তাহলেই ভালো। এগুলো ভেবে একা একা হাসলো তনয়। তারপর নিজের ভাবনায় নিজে অবাক হচ্ছে। এসব কি ভাবছে সে? কেন তানহাকে সহ্য হচ্ছে না অন্য কারোর সাথে গল্প করতে দেখলে? এরপর ভাবলো, আশিক একটা মেয়ে বা ছেলে, যেখানে সেখানে মেয়েদের সাথে লাইন মারে, তাই তানহাকে ওর থেকে দূরে রাখছে সে। তানহাকে ভালো না বাসলো যতদিন সে ওর বউ, ততদিন ওকে রক্ষা করা তনয়ের কর্তব্য। এগুলো ভেবে নিজের মনকে সান্ত্বনা দিল সে। এদিকে তানহা রুম গুছিয়ে বিছানায় বসে আছে গুটিসুটি মেরে, আর ভাবছে তনয় কখন আসবে। এসে যদি আবারও রাগ দেখায় ওকে, তখন কি করবে সে? তানহার এসব ভাবনার মাঝে তনয় রুমে প্রবেশ করলো। তানহা ওকে দেখে আর একটু গুটিসুটি হয়ে বসলো। তনয় বুঝতে পারলো যে তানহা ভয় পেয়েছে, তাই ওর কাছে এসে বসলো। তারপর কিছুক্ষণ মাথা নিচু করে থেকে বলল, ভয় পেয়েছিলে খুব তখন? না রে, ভয় পাবো কেন? খুশিতে নাচতে মন চাচ্ছিল তো আমার মনে মনে। কি কথা বলবে না? ইস, তখন রাগ দেখিয়ে আল্লাহর যেন উপচে পড়ছে এখন মনে মনে। ঠিক আছে, তুমি কথা না বললে আমি যাচ্ছি, বলে তনয় উঠতে ধরল। আপনি কেন রাগ করেছিলেন তখন? এবার তনয় বসলো এবং বলল, সরি তখন ওই রকম করার জন্য। তুমি হয়তো জানো না যে আশিকের ক্যারেক্টার তেমন একটা ভালো না। অফিসের কাজের চাপে মাথা এমনি হ্যাং, তার মধ্যে তোমাকে ওর সঙ্গে কথা বলতে দেখে রাগটা কন্ট্রোল করতে পারিনি। আমাকে আশিকের সাথে কথা বলতে দেখে আপনার কেন রাগ লাগছে? ও হ্যালো, তোমার সাথে কথা বলার রাগ হয়নি আমার। আশিক কেমন স্বভাবের তা তো বললামই তোমাকে। তাই তোমার যদি কোনো ক্ষতি করে, তখন দোষ আমার ওপর আসবে যে আমি তোমাকে প্রোটেক্ট করিনি। তাই আগে থেকে বলে রাখছি, ওর থেকে 10 হাত দূরে থাকবো সবসময়। তনয়ের কথাগুলো শুনে তানহার একটু খারাপ লাগলো, যদিও সে জানে তনয় ওকে ভালোবাসে না। তাও বেহায় এমন ভেবেছিল হয়তো ওর মনের কোনো এক কোণে তার জন্য কিছু আছে। এখন তনয়ের কথা শুনে তার আশা ভেঙে গেল। তানহাকে অন্যমনস্ক দেখে তনয় বলল, চলো এখন বাইরে যাই, সবাই বসে আছে, বলে তানহার হাত ধরে নিয়ে যেতে চাইলো। তানহা হাতের যেখানে লেগেছে তনয় ঠিক ওখানে ধরেছে বলে ওর মুখ দিয়ে বের হলো, আহ কি হয়েছে? জানি না, হাতে লাগলো একটু। কই দেখি, বলে তানহার হাত উঠিয়ে দেখে ওইখানটা লাল হয়ে আছে। ইস, কীরকম লাল হয়ে আছে হাতটা, কিভাবে লাগলো? দেখে কাজ করতে পারো না? এটা আমি ইচ্ছা করে লাগাইনি, আপনি যখন চলে গেলেন তখন লেগেছিল। তনয়ের এইবার খারাপ লাগলো, ওইভাবে ধাক্কা দেওয়া ঠিক হয়নি ওর, তাই বলল, তখন না হয় আমি রাগের বশে চলে গিয়েছিলাম, কিন্তু তুমি তো রুমে ছিলে নাকি? অয়েন্টমেন্ট লাগাতে পারোনি? মনে ছিল না। এবার তানহাকে বসিয়ে দিয়ে বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে মলম বের করে লাগাই দিতে থাকে তনয়। তা কেন মনে থাকবে? মন তো ছিল আশিকের সাথে যখন গল্প করছিল তখন। কি শুরু করেছেন আপনি? হ্যাঁ, আমি ওর সাথে কথা বলতে চাইনি, কিন্তু মা ভবির সামনে কথা না বলে বিষয়টা কেমন দেখাতো তাই বলেছি। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, এরপর থেকে বেশি কথা বলবে না, বরং কথাই বলবে না খুব দরকার না হলে, বুঝেছো? ঠিক আছে, চলুন এবার যাই, সবাই বসে আছে। হ্যাঁ চলো। রাতের খাবার টেবিলে সবাই বসেছিল। তানহা সবাইকে সার্ভ করেছিল খাবার। আশিক তানহার দিকে একটু পরপরই তাকাচ্ছে, কিন্তু সে জানে না একটি চোখ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। হঠাৎ করে তনয় টেবিলে বাড়ি মেরে বলল, নজর সরল, দুর্ঘটনা ঘটল। তনয়ের বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, মানে এগুলো কি বলছো তুমি খাওয়ার সময়? কিসের দুর্ঘটনা, কিসের কি? ও তুমি বুঝবে না বাবা। আশিক, তুই তো ঠিকমতো খাচ্ছিস না, প্লেটের দিকে নজর দে। খাবারের জায়গায় তেলাপোকা খেলেও তো বুঝবি না এভাবে অন্যমনস্ক থাকলে। এদিকে আশিক কেবলই খাবার মুখে দিচ্ছিল, কিন্তু তনয়ের কাছে থেকে তেলাপোকা শুনে মুখ থেকে খাবার ফেলে দেয় সে, আর ভয়ে ভয়ে বলে, ভাইয়া আসলে মিষ্টি খেতে মন চাচ্ছিল তো তাই মিষ্টি দেখছিলাম। ভাবি, আমাকে মিষ্টি দাও তো একটা।
তানহা এগিয়ে যাবে আর তনয় ওকে থামিয়ে দিয়ে বলছে, মিষ্টি খেলে বডি ফিট রাখবি কী করে? এভাবে চলতে থাকলে ভুঁড়ে ঝুলে পড়বে কদিন পর। কন্ট্রোল করা শিখ। শেষে মিষ্টি খাওয়ার লোভে ডায়াবেটিক্স হবে তোর, দাঁতে দাঁত চেপে। তনয়ের বাবা বললেন, এসব কি বলছো তুমি তনয়? মেহমান ও আমাদের, মিষ্টি খেতে চাচ্ছে আর তুমি মানা করছো? এ কেমন কথা? আরে বাবা, ভাই হয় ও আমার, ওর খেয়াল তো আমাকে রাখতে হবে নাকি? এই বয়সে যদি কন্ট্রোল না করা শিখাই ভবিষ্যতে কি হবে, তাই না আশিক? মুখে জোর করে হাসি টেনে। যদিও আশিক তনয়ের এই রকম ব্যবহারে কোনো কারণ খুঁজে পেল না, তবে মাথা না ঘামিয়ে বলল, হ্যাঁ ভাইয়া, ঠিকই বলেছ, আমার লাগবে না। তারপর তানহাও বসে তনয়ের পাশে আর রাতের খাওয়া শেষ করে ঘুমাতে যায় সবাই। পরের দিন সকালে তনয় অফিস যাওয়ার আগে সোফায় বসে গল্প করছিল আশিকের সাথে। তানহা তাদের চা দিতে আসলে আশিক বলে, ভাবি, আজকে অনেক হিট একটা মুভি ডাউনলোড দিয়েছি, সেই রকম একটা মুভি। তুমি ফ্রি হইলে আমরা দেখবনি, ঠিক আছে? তানহা কিছু বলবে তার আগে তনয় চোখ দিয়ে ওকে থামিয়ে দেয় আর বলে, কী রে আশিক, বাবা কালকে বলেছিল তুই নাকি চাকরির জন্য অ্যাপ্লাই করেছিস? হ্যাঁ ভাইয়া। তাহলে চল, তোর হাতে খড়ি হবে আজকে। মানে? মানে আজকে তুই আমার সাথে অফিস যাবি আর আমার সাথে থেকে শিখবি কাজ কিভাবে করতে হয়। কিন্তু ভাইয়া, আমার মুভির প্ল্যান? আরে বোকা, তুই মুভির চিন্তা করিস কেন? আমরা বিকেলে অফিস থেকে আসার পর একসাথে দেখবনি সবাই। তনয়ের এসব যুক্তির সামনে আশিক কিছু বলতে পারল না এবং তনয় ওকে এক প্রকার টেনে অফিসে নিয়ে গেল। তনয় যাওয়ার পর তানহা ভাবছে তার কালকের আর আজকের আচরণ নিয়ে। তানহার মন বলছে কোথাও না কোথাও তনয় জেলাস ফিল করছে ওর জন্য। তাহলে কি তনয়ের মনে তানহার জন্য কিছু আছে? তনয়ের মনে তার জন্য ফিলিংস থাকতে পারে, এটা ভাবতে তানহার মন খুশিতে নেচে উঠছে। কিন্তু যে বিষয়ের নিশ্চয়তা নেই তা ভেবে সে কেন এত খুশি নিজেও জানে না। রুমে আসতেই দেখে ফোন বাজছে, কিন্তু এটা তো তানহার ফোন না। তনয় আজকে ফোন রেখে গেছে বাসায়। তনয় অফিস থেকে ফোন দিয়েছে মনে হয়। তানহা ফোনটা তুলতেই তার চেহারা রং পাল্টে গেল। একটু আগেই যে খুশির স্রোতে ভাসছিল সে, তা যেন নিমিষেই মিশে গেল স্ক্রিনে ওঠা নাম দেখে। তানহার চোখে এখন একটা নাম ভাসছে, মিশা। তনয়ের ফোনে মিশার নাম দেখে তানহার মন খারাপ হয়ে গিয়েছে। সে বুঝতে পারছে না তনয়ের মনে ঠিক কী চলছে, তাদের সম্পর্কে আসলে কোন দিকে যাচ্ছে। সব কিছু যেন একটা ধোঁয়াশার মধ্যে আছে। বিকেলে তনয় অফিস থেকে আসে। আশিক বেচারা মুভি দেখার প্ল্যান ক্যান্সেল করেছে, কেননা তনয় বড় খাটিয়েছে অফিসে তাকে। সে বাসায় এসে রেস্ট নিতে চলে গেল। তনয় ফ্রেশ হয়ে আসলে তাকে কফি এগিয়ে দেয় তানহা। তনয় খেয়াল করে যে তানহা আজকে বেশ চুপচাপ, ওর মনে হয় মন খারাপ। তানহা চলে যেতে নিলে ওকে আটকায় তনয় আর বলে, কি হয়েছে তোমার বলো তো? কই কিচ্ছু হয়নি তো। আমার আবার কি হবে? ওই দিকে তাকিয়ে কথা বলছো কেন? আমার দিকে তাকিয়ে বলো। হাত ধরে নিজের দিকে ফিরিয়ে বললাম তো কিছু হয়নি, যেতে দিন আমায়। আচ্ছা যেও। জানো আজ কি হয়েছে? না, কি হয়েছে? আমি বাসায় ফোন রেখে গিয়েছিলাম আজকে, পরে অফিসে যেয়ে দেখি ফোন নাই। তারপর মনে হলো আরে ফোন তো বাসায় রেখে আসছি। ও আচ্ছা, তাই? আমি রুমে ছিলাম না তো, তাই দেখিনি। মিশার কথা জিজ্ঞেস করবে কি না ভাবতে ভাবতে মিথ্যা বলে হাত ছাড়িয়ে নিয়ে চলে যায় তানহা। আর তনয় ভাবলো যাক, ফোন দেখেনি তার মানে মিশার নামও দেখেনি। কিন্তু এটা না দেখলে তানহার মন খারাপ কেন? কি হয়েছে ওর? রাতে খাওয়া শেষে রুমে আসার পর তনয় তানহাকে বলে, এই শোনো, তুমি কি বোর ফিল করছো? মানে মানে তুমি কি মুভি দেখতে পাওনি তাই মন খারাপ করেছো? আরে বেটা, তোর মাথায় কি এগুলোই চলে নাকি সারাদিন? দিল মেজাজটা আরও খারাপ করে। কি হলো বলো? হ্যাঁ, মুভি দেখবো আমি, ওই জন্য মন খারাপ আমার হয়েছে। এখন খুশি আপনি? আশ্চর্য, তুমি চিল্লাচ্ছ কেন? কিছু না, আপনার সাথে কথা বলাই বেকার, কিচ্ছু বুঝবেন না আপনি। থাকবোই না আমি আপনার সাথে, বলে বালিশ নিয়ে যেতে লাগে। কোথায় যাচ্ছ শুনি? রুমের বাইরে তো আর যেতে পারছি না, তাই রুমে থাকবো, কিন্তু আপনার সাথে না। তাই বলে সোফায় বালিশ রেখে আসে। তনয় উঠে এসে বলে, ঠিক আছে সোফায় থেকো তুমি, কিন্তু তার আগে আমার সাথে মুভি দেখতে হবে। আশ্চর্য, মুভির ভূত মাথায় চেপেছে নাকি আপনার? নিজে নাটক করে আবার তখন থেকে মুভি করছেন। আমি কিসে নাটক করলাম আবার? কিচ্ছু না, আমার ঘুম ধরেছে, আমি ঘুমাবো। তা তো হয় না তানহু বেবি, এখন মুভির জন্য তোমার মন খারাপ, তাহলে মুভি তো দেখতেই হবে, মুভি দেখে ঘুমাবা। উফ, অসহ্য লোক একটা। তনয় খাটে বসে আছে ল্যাপটপ নিয়ে আর মুভি চালু করলো। মুভিটি ছিল কনজুরিং 2। তানহা ওই সময় তনয়ের জন্য কফি আনতে গিয়েছিল, তাই সে জানে না তনয় কোন মুভি দেখাবে তাকে।
তানহা আসতে তনয় পাশে বসালো। যথারীতি মুভি শুরু হলো। বেশ কিছুটা সময় যাওয়ার পর তানহা বুঝতে পারলো যে তনয় তাকে ভূতের মুভি দেখাচ্ছে। তানহার বেশ মেজাজ খারাপ হলো তনয়ের ওপর। সে যে ইচ্ছা করে এটা করেছে তাকে বিরক্ত করার জন্য, তা বুঝতে বাকি রইল না তার। তানহা উঠতে ধরতেই তনয় এক হাত চেপে ধরল ওর আর বলল, মুভি দেখা শেষ হওয়ার আগে বিছানা থেকে নামলে পা কেটে ফেলবো তোমার। মাঝখান থেকে উঠে যাওয়া রুলসের বিরুদ্ধে, জানো না তুমি? নিকুচি করি আমি আপনার রুলসের। দেখবো না আমি কোনো মুভি। আমাকে রাগিও না তানহা, আমি রেগে গেলে তোমার কপালে দুঃখ আছে। তনয়ের রাগ সম্পর্কে কয়দিনে ভালো ধারণা হয়ে গেছে তানহার, তাই সে আর কিছু বলল না। আবার বসে পড়ল বেডে। তানহার তো চোখ মুখ কুচকে মুভি দেখছে, আর তনয়ের চোখ বারবার তানহার দিকে যাচ্ছে। কেননা সে খেয়াল করছে যখন থেকে ভূতের সিন আসতে ধরছে তানহা তার দিকে একটু একটু করে এগিয়ে আসছে। শেষে যখন অনেক ভয়ঙ্কর এক সিন আসলো, তানহা ভয়ে তনয়ের বুকে মুখ লুকালো। তনয় অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। তানহা সেদিকে খেয়ালই নেই। সে এক চোখ খুলে ভূত দেখছে আর ভয় লাগলে চোখ বন্ধ করে তনয়ের বুকে মিশে যাচ্ছে। এদিকে তনয় মুভির দিকে কোনো মনোযোগই নেই। সে এক মনে তানহাকে দেখতে ব্যস্ত। সে জানে না কেন, কিন্তু তার খুব ইচ্ছে করছিল সময়টা এখানে থেমে দিতে। তার মনে হচ্ছিল তানহাকে এভাবে বুকে নিয়ে থাকুক সে, যেন এমনটাই হওয়া উচিত। তনয়ের ভাবনার মাঝে মুভি শেষ হয়ে গেল, আর তানহাও বুঝতে পারলো যে ও এতক্ষণ তনয়কে জড়িয়ে ধরেছিল, তাই প্রচণ্ড লজ্জা পেয়ে ওকে ছেড়ে দিল। তনয়ও বাস্তবে ফিরে আসলো যে ও কী সব ভাবছিল একটু আগে। কিন্তু মুভি দেখে তানহার ভয় বেড়ে গিয়েছে। এখন সে একা কেমনে ঘুমাবে সেই চিন্তায় আছে। আর তনয় তানহার মুখ দেখে বুঝতে পারছে যে সে কি চিন্তা করছে, তাই বাঁকা হেসে বলল, কি ব্যাপার তানহু বেবি, ঘুমাবে না তুমি? সোফা তোমার জন্য ওয়েট করছে, যাও। যদিও তানহার ভয় করছিল, কিন্তু সে তনয়কে এটা বুঝতে দেবে না, তাই কিছু না বলে সোফায় চলে গেল ঘুমাতে। তনয়ও বাঁকা হেসে শুয়ে পড়ল। আধা ঘন্টা পর তানহা অনেকবার এদিক ওদিক করে ঘুমাতে পারছিল না। চোখ বন্ধ করলে ভূতের কথা মাথায় আসছিল। এই অবস্থায় সে একা একা ঘুমাতেই পারবে না, তাই চুপি চুপি উঠে গিয়ে দেখলো তনয় ঘুমিয়েছে কিনা। যখন দেখলো তনয় ঘুমাচ্ছে, তখন আস্তে করে বেডে উঠে তনয়ের পাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ল সে। তানহা ঘুমাতে ওর দিকে ফিরল তনয়। এতক্ষণ ও তানহার অপেক্ষা করছিল। তানহার মুখ দেখে সে বুঝেছিল কি ভয়টাই না পেয়েছে সে, আর একা কিছুতেই ঘুমাতে পারবে না, তাই ইচ্ছে করে ঘুমানো নাটক করেছে। তখন তানহা গুটিসুটি মেরে শুয়ে আছে দেখে ওকে ঠিকভাবে শুয়ে দিতে গেল সে। আর তানহা ঘুমের ঘুরে তনয়ের হাতে মাথা রেখে ওকে জড়িয়ে ধরল। একবার সরিয়ে দিতে ধরল তনয়, কিন্তু তানহা ওর সাথে আরও লেগে গেল। তাই ওর ঘুমন্ত মুখের দিকে চেয়ে অজানা এক মায়ায় আর সরিয়ে দিতে পারল না তনয়। পাগলি একটা, ভয় পেয়ে তাও মুখ ফুটে স্বীকার করবে না বলে মুচকি হেসে তানহাকে নিয়ে ঘুমিয়ে পড়ল তনয়। রাত 3টায়। এই যে শুনছেন? উঠুন না। কি হয়েছে, ঠেলছো কেন? আমি ওয়াশরুমে যাব। তো যাও না, আমি কি কোলে করে নিয়ে যাব নাকি এখন? আশ্চর্য, আমি কি তা বলেছি নাকি? আপনি একটু সাথে চলুন না প্লিজ, আমার ভয় লাগছে। তানহা, দেখো কিচ্ছু হবে না, ওয়াশরুম ওই তো ওখানে। যাবে আর আসবে? না, আমি একা যেতে পারবো না আজকে। চলুন না। খাইছে রে, এ কোন জ্বালায় পড়লাম রে বাবা। আর যদি কোনোদিন তোমাকে ভূতের মুভি দেখাইছি আমি। অকাত্যা বেচারা তনয় নিজেকে গালি দিতে দিতে তানহার সাথে ওয়াশরুম পর্যন্ত গেল। পরের দিন সকালে তানহা তনয়কে বলল যে ওর ভার্সিটি যেতে হবে আজ, তাই যাওয়ার সময় যেন তানহাকে ড্রপ করে দেয়। তাই নাস্তা করে তানহা তনয় বের হয়ে গেল। বিকেলে তানহা ভেবেছিল তনয় ওকে নিতে আসবে, কিন্তু তনয় আসলো না। সে অনেকক্ষণ অপেক্ষা করলো তনয়ের, কিন্তু সে না আসায় একাই বাসায় চলে গেল। তানহা বাসায় এসে দেখে তনয় এখনও আসেনি। সন্ধ্যার দিকে তনয় আসলো বাসায়। সে ফ্রেশ হয়ে আসার পর তানহা ওকে জিজ্ঞেস করলো, আজকে দেরি হলো যে আসতে আপনার? একটু কাজ ছিল। ও, আমি ভেবেছিলাম আপনি নিতে আসবেন আমাকে। তানহা, বাচ্চাদের মতো কথা বলো না প্লিজ। তুমি যথেষ্ট বড় হয়েছো একা বাসা আসার জন্য। তোমার পিছে 24 ঘন্টা ঘুরতে পারবো কি আমি? তনয়ের কথা শুনে তানহার চোখে পানি এসে গেল। সে তো ওইভাবে বলেনি। তনয় কেন এরকম করে কথা বলছো ওর সাথে? আমি সেটা বলিনি। আপনার অফিস তো ওই টাইমেই শেষ হয়, তাই ভেবেছিলাম নিতে আসবেন। কি কাজ ছিল আপনার? কোনো কাজ থাকতেই পারে আমার। বেশি বউয়ের মতো বিহেভ করিও না, বুঝেছো? 6 মাস পর ডিভোর্স হবে আমাদের, ভুলে যাওনি তো? তাই বলে তনয় বের হয়ে গেল রুম থেকে। এদিকে তানহার চোখ দিয়ে অজোরে জলরাশি গড়িয়ে পড়ছে। সে ভেবেছিল তনয় হয়তো বিয়েটাকে মেনে নিয়েছে, কিন্তু তনয় আজকে তার ভুল ভেঙে দিল। কি হতে পারে তনয়ের এমন করার কারণ?